কে দিল না, কে রাস্তা তৈরি করলো, কে করলো না, কে পানীয় জলের ব্যবস্থা করে দিল, কে দিল না, কে ঘর দিল, কে দিল না, এমন বহু বিষয় নিয়ে নির্বাচনের মুখে একে অপরের দিকে আঙ্গুল তুলছে শাসক এবং বিরোধী শিবির। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে শাসক এবং বিরোধী দুই পক্ষের কাছে বহু ইস্যু থাকলেও কোনো একটি বিশেষ ইস্যুকে বিরাট রূপ দিতে পারেনি কোনো দলই। তাই বিভিন্ন প্রসঙ্গকে একে অপরে দোষারোপ করাটাই প্রচারের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার। নিজ নিজ ইস্তেহারে বিভিন্ন রাজনৈতিক দল ঢালাও প্রতিশ্রুতি ও গ্যারান্টি দিলেও বিভিন্ন জনসভা ও প্রচারে তাবড় তাবড় নেতৃত্বরা কিন্তু অন্য দলের দোষ ভুল খামতি গুনতেই ব্যস্ত। তবে এবারে লোকসভা নির্বাচনে গণদেবতারা কিসের নিরিখে ভোট দেবেন তা এই মুহূর্তে বিরাট বড় এক প্রশ্ন। আগামী 5 বছরের জন্য কার দখলে থাকবে দেশের শাসন? 54 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের ওপর ভরসা করবে মানুষ, না 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিজেপির ওপর? 2019 সালে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল যে দল, সেই বিজেপির ওপর ভরসা রাখবে মানুষ, নাকি বিরোধী মঞ্চের জোটের হাতে তুলে দেবে সরকার গড়বার দায়িত্ব? মোট কথা 2024-এ দিল্লির মসনদ কার, তা নিয়ে আজ আমাদের তর্কযুক্তি গপ্প, একটি বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, মৃন্ময় চক্রবর্তী নমস্কার এবং গৌতম মজুমদার। নমস্কার। দুজনকেই স্বাগত। প্রথমবাবু, প্রথমে আপনার কাছে আসি, তারপর অবশ্যই মৃন্ময়বাবুর কাছে যাব। 10 বছর পর বিরোধীদের সঙ্গে নিয়ে কংগ্রেস, নাকি তৃতীয়বারের জন্য বিজেপি? 2024-এ দিল্লি কার? কি দেখছেন, কি মনে করছেন? ভারতবর্ষ পৃথিবীর বিখ্যাত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমরা সবাই জানি। এবং এই গণতন্ত্র এটা সারা বিশ্বে, এত জনবহুল একটা দেশে আর কোথাও নেই। এই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি 5 বছর পরে যে গণদেবতার থেকে যে মূল্যায়ন নেওয়া হয়, সেই মূল্যায়নের পর্ব 2024 শুরু হয়ে গেছে। আজকে আমরা আপনাদের এখানে এসে যেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু দেখলাম যে দিল্লি কার। দিল্লি ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল চালিকা শক্তি, যাকে গণদেবতা পছন্দ করবেন ওর আন্ডারে আগামী দিনের দিল্লি নির্ভর করবে। আচ্ছা, আর ভারতবর্ষের মানুষের যে চিন্তা চেতনা, ভারতবর্ষ কিন্তু সবকিছু বুঝে গণতান্ত্রিক সিদ্ধান্ত নেন। দীর্ঘকাল যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, বা আমাদের ত্রিপুরা রাজ্য যে প্রেক্ষাপট ছিল, আজকে প্রায় 76-77 বছর হতে চলল ভারতবর্ষের নতুনভাবে আমাদের যে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে কাজ করছে। সেই হিসাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এটা ওদের অধিকার। ব্যক্তি নির্ভর করে কাকে দিলে ভারতবর্ষের আপামর জনগণের, সারা পৃথিবীতে ভারতবর্ষের যে মুখ, আজকে আমরা যদি হয়তো মনে করছি যে এটা ভারতবর্ষের ভোট, প্র্যাকটিক্যালি আমার দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিতে এসে মনে হচ্ছে এটা আসলে ভারতবর্ষের ভোট না, এটা সারা পৃথিবীর একটা ভোট, যেটার দিকে চেয়ে আছে সারা বিশ্ব। সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি, তার যে রাষ্ট্র ব্যবস্থার যে পরিস্থিতি, সারা বিশ্বে আজকে যে যুদ্ধের একটা দামামা অলরেডি চলছে, আমরা দেখছি ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, প্রত্যেকটা দেশ একটার সঙ্গে একটা প্রতিনিয়ত। সেই হিসাবে আগামী দিনের ভারতবর্ষ কিন্তু নির্ণায়ক শক্তির ভূমিকা নেবে। সেজন্য ভারতবর্ষের মানুষ অলরেডি তৈরি যে কিভাবে আমরা ভোট প্রক্রিয়া কাকে দিয়ে আমাদের সেই ভারতবর্ষের যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, এটাকে ধরে রাখা যায়, তার নিরিখে কিন্তু আগামী দিনে ভোট হবে। যার জন্য সারা পৃথিবী আজকে কিন্তু ভারতবর্ষের এই বর্তমান 24 সালের যে ইলেকশন, তার দিকে কিন্তু চেয়ে আছে।
ওকে, আসবো আপনার কাছে আরেকবার। মিনু বাবু, একই বিষয় একই প্রশ্ন আপনার কাছেও রাখবো। 2024-এ দিল্লি কার? মানে শুরুতে আপনি যে বিষয়গুলি রেখেছেন আর কি, আমি যদি সেই বিষয়গুলিকে টেনে বলি আর কি, সবগুলো না, কয়েকটা বিষয়। সেটা হচ্ছে আমরা যেটা বলি যে, বা আপনি যেটা বলেছেন যে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে একে অন্যের সমালোচনা করাটাই একটা নির্বাচনী প্রচারের একটা প্রধান এবং অন্যতম দিক হয়ে দাঁড়িয়েছে। আর কোনো নির্দিষ্ট ইস্যু তাদের কাছে নেই, যে না রুলিং পার্টির কাছে আছে না অপোজিশনের কাছে আছে। এখন এই বিষয়গুলি যদি আমরা চলছে এটা বিশ্লেষণ করি, ধরুন আপনি যদি রুলিং পার্টির দৃষ্টিতে আমরা দেখি, রুলিং পার্টি যদি মনে করে যে বিগত 10 বছরে দুটো ইলেকশনে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি যদি 100% তারা ফুলফিল করতে পারত, তাহলে ফার্দার লিপ ফরওয়ার্ড, মানে স্টেপ ফরওয়ার্ড, বা আপনি যেটার উপর দাঁড়িয়ে আপনি ঝাঁপ দিতে পারেন, আগে এগিয়ে যেতে পারেন, সেই ধরনের কিছু এজেন্ডা তারা নিতে পারত। কিন্তু যেহেতু গত 10 বছরের দুটো নির্বাচনে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি তারা ফুলফিল করতে পারেনি, তা স্বাভাবিক কারণে তাদের ক্ষেত্রে নতুন করে ইস্যু সামনে আনাটা, নতুন ইস্যু সামনে আনাটা এটা কঠিন ব্যাপার। সেই অর্থে যদি দেখা যায় যে বিহারের একজন ছেলে, মানে বিহারের একটি ছেলে, সে সাধারণভাবে গ্রামেরই কোনো একটি জনসভার মধ্যে দলীয় যে মানে আপনার যারা বক্তা থাকেন, যে পার্টিরই থাকুক, ও গিয়ে বলছে যে রুলিং পার্টির কাছে তো এখন আর দাবি দেওয়া, কি দিবে, কি প্রতিশ্রুতি তারা দিতে পারে সেটা তাদের কাছে নির্দিষ্ট নেই। কারণ সব প্রতিশ্রুতিগুলি তারা দিয়ে দিয়েছে। সব প্রতিশ্রুতি যদি দিয়েই থাকে তো নতুন করে তো আর কোনো দাবি বা প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্ন উঠে না। সে তার যারা এই জায়গায় মঞ্চে যারা বক্তব্য রাখছিলেন তাদের কাছে সে তার বিষয়গুলি রাখে। এখন আমরা যেটা দেখি যে প্রাইম মিনিস্টার বলছেন, আমি তো মানে এখন তো আপনারা ট্রেলারটা দেখছেন, পরে আরো আপনারা বিশাল বিষয়টা দেখতে পারেন, পুরো চিত্রটা আপনারা দেখতে পারবেন, এটা বলছে। বা ধরুন অপোজিশনের কাছে যদি আমরা দেখি, অপোজিশন বলছে যে এই সমস্যাগুলি, বেকারি আছে, মুদ্রাস্ফীতি আছে, আপনার অর্থনৈতিক দুরবস্থা আছে, বা ধরুন ইন্টারন্যাশনাল রিলেশনের প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নে ইন্ডিয়া, ভারত এবং চীনের সম্পর্কের প্রশ্ন আছে, পাকিস্তানের সাথে আছে, সমস্ত প্রশ্নে, দেশীয় নিরাপত্তা, বাহিরের যা কিছু আছে ভারতের, সেই ক্ষেত্রে একটা, বা ধরুন আপনার টাকার মূল্যায়নটা সবচেয়ে কম স্তরে নেমে এলো, মূল্যায়ন ডলারের তুলনায়, যেটা এশিয়া মহাদেশের মধ্যে সব 10 নম্বরের পরে আছে। এটা এরকম হাজারো প্রশ্ন আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে ধরুন এটা তো অপোজিশন বলে, এটা রুলিং পার্টি বলে, কিন্তু সরকারেরই যখন একটা প্রতিষ্ঠান, ধরুন আপনার CSDS লোকনীতি যে অর্গানাইজেশন, আপনারা দেখেছেন গত সপ্তাহে তারা যে রিপোর্টটা পেশ করেছে, লাগাতার তারা কিছু কিছু রিপোর্ট পেশ করছে, সেই রিপোর্টে কিন্তু তারা মানুষের যে মতামত নিয়েছে, সেই মতামতে কিন্তু তারা বেকারি এবং বেরোজগারি এবং মুদ্রাস্ফীতিকেই প্রধান বিষয় হিসেবে তুলে ধরেছে। তাহলে ধরুন ইস্যুটা কিন্তু রুলিং পার্টি বা অপোজিশন ঠিক করে না, ঠিক করে আপনার পিপলস, মানুষ ঠিক করে, মানে যেটাকে আপনি গণদেবতা বলেছেন, সেই গণদেবতারা কিন্তু ঠিক করে দেয় যে এইবারের ইলেকশনে এইগুলো হচ্ছে মূল ইস্যু, যে ইস্যুগুলিতে বাকি যে রাজনৈতিক দলগুলি যারা ময়দানে আছে তাদেরকে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করতে হবে। কারণ এইগুলি আমরা বিগত দিনে লাগাতারভাবে এইগুলি সংকটে আমরা জর্জরিত হয়ে আছি। বেরোজগারির প্রশ্নে হোক, মুদ্রাস্ফীতির প্রশ্নে হোক, অর্থনৈতিক মানে অর্থনৈতিক যে ভঙ্গুর পরিস্থিতি সেটার প্রশ্নে হোক। এবার এটাকে যদি আমি মেলাই, যে ধরুন পিপলসের গণদেবতাদের এটা একটা পজিশন, এবার এটার সাথে আপনি দেখেন রুলিং পার্টিরই যিনি একজন বিশাল বড় অর্থনৈতিক ব্যক্তি এবং কোনো এক সময়ে অন্ধ্রপ্রদেশের বিজেপির দলের মুখপাত্র ছিলেন, স্পোক্স পারসন ছিলেন, হেভি ওয়েট, এখন মিনিস্টারের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি আছে তার মধ্যে সেকেন্ড পজিশনে যারা রাখেন, অর্থ দপ্তরের যিনি আছেন দায়িত্ব, ওনার হাজবেন্ড যে ইন্টারভিউগুলি লাগাতারভাবে দিয়েছেন, সেই ইন্টারভিউতে উনি স্পষ্টভাবে বলেছেন যে মানে ইলেকট্রাল বন্ড শুধু ভারতবর্ষ না, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতির একটা বিষয়, দুর্নীতির বিষয় সাবজেক্ট এটা, মানে ইলেকট্রাল বন্ড। দুই বলেছেন যদি এই সরকারটা থার্ড টাইম ক্ষমতায় আসে
তাহলে ভারতবর্ষের সেকেন্ড টাইম আর মানে ইলেকশনই হবে না। 3 হচ্ছে যে এটা যদি তারা ইলেকশনে জেতে তাহলে সংবিধান আর কাজ করবে না, সংবিধানটা চেঞ্জ করে দেবে। এবার সংবিধানটা যে চেঞ্জ করবে সেটা দেখবেন কর্ণাটকের একজন এমপি, সেই এমপি বলেছেন আপকি বার 400 যে স্লোগানটা, সেই স্লোগানটা যদি 400 না পাওয়া যায় তাহলে সংবিধানটা সংশোধন করা যাবে না, এটা উনি স্পষ্টীকরণ দিয়েছেন। তার মানে কি এইটা একটা মানে আপনার দেখুন গণদেবতাদের পজিশন এবং যে ধরুন রুলিং পার্টির যে পজিশন, কিছু কিছু জায়গাতে এটা কিন্তু মিলে, যে তারা এই জায়গাটা বলছেন। একটা রুলিং পার্টিরই একজন অর্থনীতিবিদ উনি এই প্রশ্নগুলি রাখছেন, বা ধরুন আপনার রুলিং পার্টির এই এমপি এই প্রশ্নটা রাখছেন, যদি 400 না পাওয়া যায় তাহলে আপনার এই সংবিধানটা সংশোধন করা যাবে না। সংশোধন তাহলে মানে কি এটা আপকি বার 400 পার, এই যে স্লোগানটা এটা একটা মানে আমার কাছে মনে হয় ডিফেন্সিভ স্লোগান। আর সেই অর্থে উনি এটা স্পষ্টীকরণ দিয়েছেন, এটা না পেলে আপনার সংবিধান সংশোধন, সংবিধান তো সংশোধন হচ্ছেই। কারণ আপনি দেখুন মানে প্রাইম মিনিস্টার 3-4 দিন আগে একটা সভাতে বলেছেন যদি আম্বেদকর জীবিতও ফিরে আসেন, এখনো যদি ফিরে আসেন তাহলে সংবিধানটা সংশোধন করা ওনার পক্ষেও সম্ভব নয়। কিন্তু অলরেডি আপনি দেখুন গত 10 বছরের সংবিধানের অনেক অনেক ধারা সংশোধন করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। ইভেন প্রস্তাবনাটাও আপনার সেই জায়গাতে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়ে গেছে। তার জন্য বলছি যে ইস্যু বা যা কিছু আপনার কাদা ছোড়াছুড়ি যেটা বলা হয়, মানে একে অন্যের বিরুদ্ধে যেটা বলা সমালোচনা, সেটা হচ্ছে যখন আপনার কাছে মানে কনস্ট্রাকটিভ ওয়ার্কের জায়গাটা যখন আপনার থাকে না, তখনই কিন্তু আপনি এই ধরনের বিষয়গুলিতে নেমে আসেন। কারণ আপনি দেখুন কালকেই আমাদের যে হোম মিনিস্টার কুমারঘাটে একটা সভাতে বলেছেন আপনারা আমাকে বিশ্বাস করেন কিনা, বিশ্বাস করতে পারেন কিনা। তো বিশ্বাসের জায়গাটার প্রশ্নটা আসছে কোত্থেকে? উনি যে বলেছেন আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন কিনা বা বিশ্বাস করেন কিনা, এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে যে 2017 সালে উনি যখন এখানে ত্রিপুরা নির্বাচনের প্রচার কার্যে এসেছিলেন, তখন উনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন একদম মানে চুম্বক একটা প্রতিশ্রুতি, সেটা হচ্ছে যে কর্মচারীদের আপনার 7th পে কমিশন দেওয়া। আপনারা মিডিয়ার লোক, আপনারা খেয়াল করে থাকবেন একটা লিডিং পেপারে উনার ইন্টারভিউ বেরিয়েছিল, সেই পেপারের মধ্যে উনি ইন্টারভিউতে এই প্রশ্নটাকেই বলে এতদিন হয়ে গেল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 4th পে কমিশনের মধ্যে আটকে আছে, এটা আর এরপরে আর এগোয়নি, আমরা ক্ষমতা আসলে তো এটা দেবই। বা ধরুন এখন যিনি মানে পশ্চিম ত্রিপুরা আসনের ক্যান্ডিডেট, উনি যখন 2018 সালের ইলেকশনের ক্যাম্পেইন শুরু করেন একটা লিফলেট নিয়ে, সেই লিফলেটটা যখন আপনি বাড়ি বাড়ি দেওয়া, তখন উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আপনার 7th পে কমিশন দেব কর্মচারীদের। আমি সেটা বলছি যে বিশ্বাসের জায়গাটা হচ্ছে এই জায়গা। যদি ত্রিপুরার মানুষ, ত্রিপুরার কর্মচারীরা 7th পে কমিশন ফুল ফ্লেজেড পেয়ে যেত, তাহলে কিন্তু মানে হোম মিনিস্টারকে এই কথাটা বলতে হতো না। মানুষ তো বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাস আপনি বলছেন। ওকে, আমি আসবো আপনার কাছে। আমরা ছোট ছোট করে আলোচনা চাইবো, কারণ বিষয় অনেক কিছু আছে যেগুলোতে আলোচনা চাইবো। 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে বোধহয় আরো সুন্দর হবে আলোচনাটা, 3 থেকে 5 মিনিটের মধ্যে। এখন এই প্রশ্নগুলো যখন উঠে আসছে গৌতমবাবু, এই যে প্রতিশ্রুতি পালন করেনি যেটা বিনবাবু বলছিলেন, বা রুলিং পার্টির কাছে নতুন করে প্রতিশ্রুতি দেবার মতো কিছু নেই, বা ইভেন কি অপোজিশনের কাছেও এই যে যারা যেই ইস্যুগুলো মানুষ তুলে দিচ্ছে সেগুলোকে অপোজিশন বলতে গেলে খুব একটা বেশি ক্যাশ করতে পারেনি। এখন সেটা বেকারত্ব বা দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন বা ইলেকট্রাল বন্ড বলুন, বিভিন্ন বিষয়গুলো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ এবার কিসের নিরিখে ভোট দেবেন বলে আপনি মনে করছেন? দেশের মানুষ অলরেডি ডিসাইড করে নিয়েছে। গত 60 বছরের একটা ইতিহাস আছে, তার পরবর্তী সময় 10-15 বছরের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসকে দেখলে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে খুব স্লো আগে যেটা ছিল, এবং নেগেটিভ একটা প্রচার সবসময় ভারতবর্ষে চলছে। যেমন আজকেও বারবার কথাগুলো বলছে, কেউ বলছে মানে নতুন কোনো ইস্যু নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই কাহিনীগুলো, বেকারত্ব, এগুলো আমরা আজকে 70 বছর ধরেই কথাগুলো শুনছি। তো ভারতবর্ষ স্বাধীনতার পর দীর্ঘ সময় যারা রুলিং করেছিলেন, বিশেষ করে তো কংগ্রেস, এবং একটা সময় তো এটা অস্বীকার করার সুবিধা নেই, আজকে যত দল আছে ভারতবর্ষে প্রত্যেকটা দল, সেই নেতাজি সুভাষচন্দ্রকেও যদি ধরি সেই কংগ্রেস দলেরই ছিলেন, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস দলেরই ছিলেন, লালু প্রসাদ যাদব থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে অনেকগুলো, সবাই কিন্তু কংগ্রেস দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা আলাদা প্রাদেশিক দল তৈরি করেছে। প্রত্যেকটা কেন হয়েছে? কংগ্রেস দলের কিছু ভুলের জন্য কিন্তু প্রত্যেকে বেরিয়েছে।
বেরিয়ে বেরিয়ে ওরা প্রত্যেকটা রাজ্যে গিয়ে তাদের নিজস্ব ক্ষমতা এনেছে এবং প্রত্যেকটা কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষে বিভিন্ন রাজ্য তার নিজের মতো করে আবার শুরু করে দিয়েছে। সেটা যদি আমরা যদি আবার সেই স্বাধীনতার আগের থেকেও যদি যাই, মতিলাল নেহেরু গিয়ে পরিবারতন্ত্র শুরু করেছেন। উনি ওনার ছেলেকে জওহরলাল নেহেরুকে প্রজেক্ট করেছেন কংগ্রেস দলের হিসাবে। তাহলে পরিবারতন্ত্র দিয়ে কিন্তু ভারতবর্ষ আজকের দিনেও চলছে। এইমাত্র প্রথম ভারতবর্ষের লোক দেখলো কোনো ব্যক্তি কোনো পরিবার থেকে আসেনি, উনি ওনার ব্যক্তির যোগ্যতা বলে এসেছে। এবং আমি ত্রিপুরার নিরিখেই বলি, বাইরের রাজ্যের কথা আমার বলার দরকার নেই। আজকে ত্রিপুরার রাস্তাঘাটগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় আজকে 10টা হাইওয়ে রোড চলছে, ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন যেসব কাজগুলো হচ্ছে, এগ্রিকালচার কৃষকের থেকে শুরু করে কৃষকদের যে সম্মান দেওয়া, বীমা তৈরি করা, আগেও বলা হয়তো আগে ছিল না, আগেও ছিল, কাজগুলো খুব স্লো ছিল। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিন ভাবিনি আগরতলা সাবরুম থেকে আমরা ট্রেনে করে যাব। আজকে জলপথ বাংলাদেশ দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, এসইউজেড তৈরি হচ্ছে, বাণিজ্যিক হাব তৈরি হচ্ছে। আগামী দিনে একটা বিশাল সুযোগ আমরা চোখের সামনে দেখছি। এখন আমরা যদি বলি যে না কিচ্ছু হয়নি, ইস্যু নেই, মানে যারা এখন দিল্লি চালাচ্ছে ওদের কাছে কিছু নেই, ওরা কিছু করছে না, হাজার হাজার কোটি কোটি লোকের বাড়িতে গ্যাস দিচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, কোটি কোটি লোকের ঘর দিচ্ছে, এগুলো তো গ্রামীণ লোকেরা মানে পাচ্ছে এবং ডাইরেক্ট টাকাটা এসে যাচ্ছে। আমরা রাজীব গান্ধীর সময় শুনেছি যে আমি 1 টাকা দিল্লির থেকে স্যাংশন দিলে 15 পয়সা এসে পৌঁছে বেনিফিশিয়ারি কাছে। তো আজকে 100% টাকা 1 টাকা ইস্যু করলে 1 টাকায় সে পাচ্ছে। তাহলে এগুলো কি পাওয়া না? আমরা শুধু নেগেটিভ যদি বলি, শুধু কিছুই হয়নি কিছুই হয়নি, এই যে এইমস কতগুলো হসপিটাল হয়েছে, কতগুলো মেডিকেল কলেজ হয়েছে সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে একলব্য স্কুল কতগুলো হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিভাবে ডেভেলপ করা যায় তার একটা, যেমন দাদা একটু আগে বলছিলেন যে নরেন্দ্র মোদী ওই দিনও বলছেন যে টেইলার দেখছে, এটা তো বাস্তব। আমরা সিনেমায় যখন দেখি টেইলার জাস্ট হাইলাইট গুলো দেখি। আগামী দিনে সারা পৃথিবীতে 5th নাম্বার ইকোনমিতে আমরা এসছি। আজকে আমরা কোন জায়গায় এসছি, কোথায় ছিলাম আমরা? তাহলে আমাদের টেইলার ওই জন্য বলছে যে আগামী দিনে আমরা 3rd-এ এসে যাচ্ছি। তাহলে তার পরিকল্পনা অলরেডি হয়ে গেছে এবং আজকের যে সরকার দিল্লিতে রয়েছে ওনারা কিন্তু একটা ভিশন নিয়ে চলছে। আমরা হয়তো সবাই বলতে পারবো, আমি সমালোচনার জন্য একটা কথা বলবো, সেটা কিন্তু আরেক জিনিস। আমি সমালোচনার জন্য বলছি না, যেটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে 2047-কে টার্গেট রেখেছে। মানে আমরা 1947 আমরা স্বাধীন হয়েছি, 100 বছরের মধ্যে ভারতবর্ষটাকে সারা পৃথিবীর মধ্যে একটা সারা জায়গায় অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্র ব্যবস্থা, প্রতিরক্ষা আজকে কত ডেভেলপ, বিভিন্ন রকমের আর্মি থেকে আরম্ভ করে প্রত্যেকের যেসব কিছু আমরা বিক্রি করছি আজকে অস্ত্রশস্ত্র। তাহলে ভারতবর্ষ তো এটা একটা বিশাল একটা পাওনা। আর আমরা ত্রিপুরার মধ্যে এসে কি দেখছি, 60 বছর ধরে বা বিশেষ করে 70-এর দশক থেকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এর একটা বিশাল যুদ্ধ, হাজার হাজার লোক বাড়িঘর ছাড়া, হিংসা, হানাহানি, খুন, এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি, এটা অস্বীকার করার সুবিধা নেই। আজকে কি দেখছি, কংগ্রেস সিপিএম একসঙ্গে যাচ্ছে। তাহলে তোমরা আগের থেকে বলতে, আগের থেকেই যদি এইভাবে হয়ে যেত, আমাদের তো আজকে একটা জেনারেশন, 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে। এবার পে কমিশন টেমিশন যেগুলো বলছে এগুলোতে আমি আর যাচ্ছি না, যেহেতু এটা নির্বাচন প্রসঙ্গ। যখন যেটা হবে, কি হয়নি আমি এখনো দেখিনি। প্রচুর পরিমাণে সুযোগ সুবিধার একটা রাস্তা আমরা দেখছি এবং আমি বলছি আগামী যে প্রজন্ম, আজকে যারা হয়তো নতুন ভোটার বা এই 20 থেকে 30-এর মধ্যে, ওরা আগামী 10 বছর পরও বুঝবে ওদের যে স্বতন্ত্রতা, ওদের কিছু করার যে একটা ক্ষমতা, ওরা কিন্তু করে খেতে পারবে। আর আমাদের মধ্যে কি দেখিয়েছে, শুধু বিপিএল কার্ড আছে কিনা, রেশন কার্ড আছে কিনা, ওই রেগার কার্ড আছে কিনা, মানে ন্যারো মেন্টালিটি, মানুষকে গরিব রাখার একটা পদ্ধতি দিয়ে আমরা কাজ করেছি। আজকে যদি প্রত্যেকে যদি কংগ্রেস থেকে, যেটা আমি শুরুতে বলেছি, কংগ্রেস থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা প্রাদেশিক ক্ষমতা নিয়ে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দল করেছে, আজকে কেন তোমরা সব কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়ে গেছো? এটা তো সাধারণ শিক্ষিত মানুষের মধ্যে আসবেই। ওকে, আমরা আসবো আপনার কাছে আরেকবার, হয়ে গেছে অনেকক্ষণ সময়। আমরা একটু দেখি মিনুবাবু এই বিষয়গুলোতে কি বলেন। মিনুবাবু অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরেছেন, কিন্তু গৌতমবাবু এই যে ব্যাপারগুলো, যে আমরা যে জায়গাগুলোতে ফোকাস মানে করা হচ্ছে না, বিশেষ করে এই জায়গাগুলোতে, এই যে যেই উন্নয়নের কথা, সেই হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এসইজেড হোক,
বা যেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে হোক, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় বলে উনি একটা জায়গায় দায় করেছেন প্রতিরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে যে ভিশনটা 2047-এর পাশাপাশি তাহলে আগামী দিনে ভারত বিকশিত ভারতের যে স্লোগান বিজেপি বা শাসক দল দিচ্ছে, সেটাতে কতটা প্রভাবিত হচ্ছে ভোটাররা বা নির্বাচক মণ্ডলী। এবং পাশাপাশি যে কথাটা উনি বললেন যে বিগত কয়েক দশকে যে মানুষকে গরিব রাখার বা গরিব মেন্টালিটি, এই যে রেগার কাজ, এই যে বিপিএল কার্ড আছে কিনা, এই ধরনের ব্যাপারটা ছিল, সেটা আজকে নেই। আজকের যারা ভোটার বা আজকের যারা তরুণ প্রজন্ম, তারা স্বতন্ত্র হবার স্বপ্ন দেখছে। কি মনে করেন আপনি? না, আমার এটা ধরুন একটা বিষয় কি, মানে আমি যদি মনে করি যে আমি তো এখানে বিতর্ক করতে আসিনি, আমি এখানে বিতর্ক করতে আসিনি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা, মানে কোন দিকগুলো? এগুলো তো ধরেন আপনার, মানে আপনি যদি, আমি সেটাই বলছি, ধরুন আজকে স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় যখন আপনার দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে তো পরপর সরকার গড়তে থাকে। তো স্বাভাবিক কারণে ওই সময়ে যা প্ল্যানিং কমিশনে ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য কংগ্রেস কমিটি স্বাধীনতার আগেই একটা প্ল্যানিং কমিশন করে, এটি আপনারা জানেন। আমি ইতিহাস টেনেছেন তার জন্য আমি বলছি, উনি একটা ইতিহাসের লিঙ্ক দিয়েছিলেন, আচ্ছা, তার জন্য বলছি। তো এখন ধরুন আপনার সেই যে প্ল্যানিং কমিশনের চিন্তা ভাবনা তারা রিফ্লেক্ট করার চেষ্টা করেছে ফার্স্ট স্বাধীনতার পরে, স্বাধীনতা পাওয়ার পরে কিভাবে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, সেটা নিয়ে যদি আপনারা চর্চা করতে চান, আমি এগ্রি। আমি এই প্রশ্নে একদম ওপেন হার্টলি এক্সারসাইজ করব, প্র্যাকটিস, মানে এখানে তর্ক করব। তার আগে যারা এটা নিয়ে তর্ক করবেন তাদেরকে বলবো ওই সময়ে কংগ্রেসের ডকুমেন্টটি দেখার জন্য, কংগ্রেস কিভাবে এই পরিকল্পনাটা রচনা করেছিল। আচ্ছা, তাহলে না আপনি করতে পারবেন, আদারওয়াইজ তো আপনি করতে পারবেন। আর এটা ঘটনা যে ধরুন প্রথম একটা ইনিশিয়াল আপনি একটা প্ল্যান নিলেন, প্ল্যানটা যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন তার মধ্যে কিন্তু এডিশন আসে, আবার আপনার এটার মধ্যে বাতিলও হয়, কিছু যুক্ত হয়, কিছু বাতিল হয়, নতুন করে আবার শুরু হয়। এটা তো যে কোনো সরকারেরই, যে কোনো সরকার, আজকে যে কোনো সরকার আপনার এই কাজটা করলো, পরবর্তী সরকারের দায়িত্ব সেই কাজটাকে এগিয়ে নেওয়া আরো ভালোভাবে। এটাই তো ঘটনা ডেভেলপমেন্ট ওয়ার্ক, জনহিতের যে কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক, ওয়েলফেয়ার স্টেট, যেটা কেনসিয়ান থিওরি অনুসারে ওয়েলফেয়ার স্টেটের এটা হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? তো কেনসিয়ান থিওরি যদি ওয়েলফেয়ার স্টেট হয়, রাষ্ট্রকে জনকল্যাণমুখী হতে হবে। তাহলে জনকল্যাণমুখী কংগ্রেস সরকারটা জনকল্যাণমুখী আর বিজেপি সরকারটা জনকল্যাণমুখী না, সেটা তো হতে পারে না। একই তো অর্থনৈতিক পলিসির উপর দাঁড়িয়ে তারা চলে, ভিন্ন কোনো অর্থনৈতিক পলিসি নেই। আপনি দেখুন 1990 সালে মনমোহন সিং যখন অর্থমন্ত্রী, তখন ভারতবর্ষে এলপিজি চালু করলেন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। আজকে কি সেই পলিসিটা বাতিল করেছে? 10 বছর আগে 2014 বাতিল করেনি তো। তাহলে এটাই তো চলছে, তারই তো অঙ্গ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, যেটা ইঙ্গিতে উনি বললেন সাবরুম, এটাই তো বলার চেষ্টা করছে, ঠিক না? আর এই স্পেশাল ইকোনমিক জোন, তার জন্য আপনার একটা কমিউনিকেশন, রোড, ট্রান্সপোর্ট, যা কিছু আছে, মাল পরিবহন থেকে শুরু করে, এটি আপনি করবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার করবেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ, আর তারই লিঙ্ক হচ্ছে হাউজিং, যে বিল্ডিং কনস্ট্রাকশন চলে সেটা, মানে এখন যে হাউজিং এর ব্যাপারগুলি আছে, আগে তো এগুলো ছিল না। তার জন্য বলছি যে কোনো সরকারের ফেলে আসা কাজটা আর পরবর্তী সরকার সেগুলি কন্টিনিউ করে আরো সুচারুরূপে করে। এবার এই সরকার এটার কৃতিত্ব নিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, এটা নিতেই পারে। এটা ইলেকশনের ময়দানে ইলেকশন যারা করেন তারা এটা করতে পারেন, এটা করবেন। কিন্তু আমরা যারা এখানে বসেছি তাদের তো এটা নতুন করে প্ল্যানটা আসে না। ধরুন দুটো ন্যাশনাল হাইওয়ে কথা ছিল লেফট ফ্রন্টের বিরুদ্ধে, তর্কের খাতিরে বললাম। তাহলে এই সরকার আসার পরে 6 বছরে আরো নয় 4টা যুক্ত হয়েছে, এতটুকু না হবে। বেসিক জায়গা তো এই জায়গায়, যে আগে দুটো ছিল। এটা স্বাভাবিক, যে কোনো সরকারি যখন স্টেট গভর্নমেন্ট আপনি যখন প্রপোজাল দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এটারে এই বিষয়গুলিকে অনেক ভাবনা চিন্তা করে তারপরে তারা ইমপ্লিমেন্ট করার দিকে তারা যায়। ফিজিবিলিটিস কতটুকু আছে, এখন 2টো আছে না 3টে আছে না 4টা আছে। তো মানুষের চলাফেরা, মানুষের জীবনযাত্রার উন্নয়নের সাথে সাথে এগুলি সম্পর্কিত থাকে। আপনি দেখুন এক সময় ত্রিপুরা রাজ্যে রেল আসার প্রশ্নে, হ্যাঁ, তৎকালীন সময়ে রেলমন্ত্রী বলেছিলেন নন প্রফিটেবল। ত্রিপুরাতে রেল যাওয়া মানে নন প্রফিটেবল, যাত্রী ট্রেন দেওয়া মানে নন প্রফিটেবল।
কিন্তু দেখা গেল ত্রিপুরাতে যাত্রী ট্রেন দেওয়ার বলে তাদের আমলেই দেওয়া হলো, দেখা গেলো এটা অনেক বেশি প্রফিটেবল। তার মানে কি একটা হচ্ছে বাস্তব অবস্থা, আর তার জন্য আমি যখন প্রয়োগ করতে থাকতে পারে, এটা একটা অনুমান থাকতে পারে, প্র্যাকটিক্যাল সেন্সের একটা ঘাটতি থাকতে পারে। আমরা 100% অনেস্ট, বিনা টিকিটে আমরা ভ্রমণ করি না, এসব আছে। তো তার জন্য বলছি যে এটা আপনি এই সরকারের আমলে যেগুলো হয়েছে সেটার একটা খতিয়ান আপনি দিয়ে ভোট চাইতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এগুলো দিতে পারেন। কিন্তু বেসিক যে জায়গাটা সেটা তো আমাদের টাচ করা দরকার। সেই টাচটা যদি না হয়, আমি তার জন্যই বলেছি যে আমি অপোজিশন কি দাবি তুলেছে, রুলিং পার্টি কি বলেছে, সেটা আমার দেখে লাভ নেই। আমি যেটা বলেছি, একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। আপনি যে খতিয়ানের কথাটা বললেন, এখন হচ্ছে যে নিজ আমলে কি কি কাজ হয়েছে সেটার খতিয়ান দেওয়া একটা জিনিস, আরেকটা হচ্ছে তার সঙ্গে অন্য আমলের তুলনা করা হচ্ছে আরেকটা জিনিস। এটা পলিটিক্যাল পার্টি করবে। আমি এই সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কটাকে ওয়েলফেয়ার স্টেটের অ্যাঙ্গেল থেকে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সরকার কিভাবে তার রোল প্লে করতে পারে, আর যদি সরকার এটা রোল প্লে করতে না পারে তো সরকারকে তো গণদেবতারা ভোট দিয়ে 5 বছর পর পর চেঞ্জ করে, এটা তো ঘটনা। তার জন্যই তো আমরা বলি এন্টি ইনকামবেন্সি, আমরা যে শব্দটা ব্যবহার করে থাকি সেটা তো এই কারণেই করা হয় যে আপনার উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সেটা আপনি পালন করতে পারেননি। আমি সেই কারণেই বলি, তার জন্য বলি যে বেসিক যে প্রবলেমটা, সে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, তাকে অ্যাড্রেস করাটা হচ্ছে গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনি ভারত ত্রিপুরা রাজ্যের বেকারত্বের সমস্যাটাকে আলাদা করে সমাধান করতে পারবেন না যদি না এজ এ হোল হোলিস্টিক এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য কোনো সুনির্দিষ্ট পলিসি অ্যাডপ্ট না করে। এটা যদি না হয় তাহলে তার ত্রিপুরা তো তার পার্ট, ত্রিপুরার পার্টের মধ্যে এটা কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা দেবে। ত্রিপুরা ইন্ডিপেন্ডেন্টলি বেকার সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব না। কিছু স্কিম সে নিতে পারে, ওই গভর্নমেন্ট নিতে পারে, এই ক্ষেত্রে সদিচ্ছা আছে কি আছে না সেটা গভর্নমেন্টের বাজেটের মধ্যে রিফ্লেক্টেড হয়। তার জন্যই আমি বললাম যে গভর্নমেন্টের যে নিয়ন্ত্রিত সংস্থা যখন আপনার এই বিষয়গুলি তুলে, তখন তো দেখতে পেলে তারা তো নিরপেক্ষভাবেই তুলে, তারা তো এটা মানে রুলিং অপোজিশনের ভিউজ এভাবে তো তারা তোলেন না। আর ভিউজটা যে কালেক্ট করেন তার জন্য অপোজিশনের যে লোকজন তাদের কাছ থেকে ভিউজটা নেন না, ইন জেনারেল সবার কাছ থেকেই নেন, নিয়ে তারা ডাটা কালেকশন করে এটাকে কম্পাইল করে তারা দেন। আমি সেটার প্রশ্নটাই তুলেছি যে গভর্নমেন্টের একটা সংস্থা যখন এই বিষয়গুলি গণদেবতার হিসাবে তুলে ধরে, তখন তো আমাদের সেটাকে কনসিডার করা দরকার। ওকে, এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি এই যে ধরুন আপনি বেকারত্বের কথা বলছেন, যে বেকারত্ব তো শুধু রাজ্যের ব্যাপার নয়, এটা কেন্দ্র সরকারের একটা উদ্যোগ নিতে হবে। ঠিক একইভাবে বলা হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটা এটা শুধু আমাদের রাজ্যের ব্যাপার নয়, এটা আমাদের দেশের ব্যাপার নয়, গোটা বিশ্বের একটা প্রভাব রয়েছে। এটা কতটা আপনি ঠিক মনে করেন ছোট্ট করে চাইবো, তারপর সেটা তো ধরুন আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েল মানে কাঁচা তেলের দাম কত, ঠিক আছে না, তার সাথে আপনি কম্পেয়ার করুন, তার সাথে দেখুন আপনার দেখবেন দিল্লি, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এই চারটা যে কসমোপলিটন সিটি অরিজিনালি ছিল, ওই সিটিগুলির আপনি পেট্রোল ডিজেলের দামটা দেখুন আপ ডাউন আছে। তারপরে আছে বাকি যে সাব যে ক্যাপিটালগুলি আছে তার জায়গাতে আপনি দেখুন, তাহলে যেন ইন্টারন্যাশনাল মার্কেটে 24 ঘন্টায় দামের হেরফের হয়। আজকে যেটা 8টায় হলো, আগামীকালও সেটা 8টায় হবে। দামের যে উঠানামাটা করা হয়, হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল যে অয়েল অর্গানাইজেশন আছে তারা সেটা ঠিক করে। এটার মধ্যে কোনো গভর্নমেন্টের কোনো হাত নেই, তেল উৎপাদনকারী সংস্থাগুলি এটা ঠিক করে। আর 24 ঘন্টাতে একবার হয়, এটা প্রতিনিয়ত হয় না, প্রতিদিন একবার করে হবে। ঠিক আছে, তাহলে ধরুন আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে কিন্তু এটার যে পরিবহনটা যুক্ত আছে। আপনি যদি দেখেন যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তো দ্রব্যমূল্যটা যাবে কি করে, পরিবহনের মাধ্যমে যাবে, তো ট্রান্সপোর্ট থাকবে। তো ট্রান্সপোর্টের যদি ফুয়েলটার চার্জ বেশি হয় তো তার ট্রান্সপোর্ট করতে বেশি হয় কিনা, বেশি হলে ওই জিনিসটার দাম বেশি হয় কিনা, বাড়ে কিনা। ওকে, যেটা ছিল 10 বছর আগে 400 টাকা সেটা এখন হলো 1200 টাকা। তো ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোল ডিজেলের মানে কাঁচা তেলটার দাম কত সেটা দেখুন না আপনি, দেখলে আজকে এখন এই মুহূর্তে আপনি দেখুন তাহলে দামটা কত, এটা হিসাব করে বেড়ে যায়। কিন্তু এটা তো কনস্ট্যান্ট, আপনি দেখুন, আমি তো তার জন্য বললাম তেলের দামটা 24 ঘন্টা অন্তর থাকে, আর এই সিলিন্ডারের দামটা তো 1200 টাকা চলে যাচ্ছে, 400 থেকে বাড়তে বাড়তে 1200 টাকা হলো। কথা বলছেন, এটা ফিক্স থাকে একটা সময় পর্যন্ত। গৌতমবাবু, আপনার এই বিষয়ে যদি কোনো প্রতিক্রিয়া থাকে তারপরে পরের বিষয়ে আমরা যাবো, রাজ্যে আসবো আমরা। না, এটা তো মোটামুটি মৃন্ময়দা যেটা বলেছেন, যেমন বিশ্বায়ন বা উদারীকরণ, তারপরে পেট্রোলের দাম বলছেন,
আজকে থেকে আমরা যদি 20 বছর আগেও যাই, উনি বলছেন পেট্রোলের দাম কোনো সরকারের হাতে থাকে না, এটাও বাস্তব, এটা আমরা সবাই শিক্ষিত লোক যারা আছে সবাই জানি। কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রতি মাসে একটা করে বন্ধ দেখতাম, হয়তো 25 পয়সা পেট্রোল দাম বেড়েছে, 1 টাকা পেট্রোল দাম বেড়েছে, বন্ধ হয়েছে। আলটিমেট বন্ধ করে বন্ধই হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ একটা দিন বন্ধ উপভোগ করেছে, এর বেশি কিছু হয়নি। এই যে বন্ধের একটা পলিটিক্স ছিল, বিশ্বায়ন 90 দশকে যেটা এনেছে, ঠিক চায়না কিন্তু 78 থেকে শুরু করেছে, ওরা কিন্তু সমাজতান্ত্রিক দেশ। আমরা এত দেরিতে নিলাম কেন? মনমোহন সিং একজন অর্থনীতিবিদ, সারা ওয়ার্ল্ড বিখ্যাত অর্থনীতিবিদ, উনি বুঝেছিলেন। পিভি নরসিংহ রাও ছিল। আমি যেটা ওই পরিবারতন্ত্রের কথা বলছিলাম, ওই একটা পরিবার ওর নিজের ক্ষমতা, নিজের গদিটাকে ধরে রাখার জন্য ভারতবর্ষটাকে হয়তো এগোতে দেয়নি, এটা এখন মনে হচ্ছে। মনমোহন সিং এবং নরসিংহ রাও এসে কিন্তু ভারতবর্ষে উদার অর্থনীতিটা এনেছে। আজকে উদার অর্থনীতি আসার পরে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাটা র্যাপিড চেঞ্জ হয়ে গেছে। এবার ওইটা করতে গিয়ে হঠাৎ করে যখন প্রচুর পরিমাণে অর্থ এসে, তখন পাশাপাশি কিন্তু করাপশনটা সমান তালে বেড়ে গেছে। একটা পিরিয়ড ভারতবর্ষে করাপশন এবং অর্থনীতি দুটোই চাঙ্গাও হচ্ছে, অর্থ প্রচুর পরিমাণে এদিক সেদিক হয়েছে। আমরা তার পরবর্তী সময় আমরা 13 দিনের যেমন একবার একটা সরকার দেখলাম, 13 মাসের একটা সরকার দেখলাম, আবার 5 বছরের একটা সরকার দেখলাম। তখন কিন্তু বিভিন্ন জাতীয় সড়ক, প্রধানমন্ত্রী যোজনা, স্বর্ণ চতুর্ভুজ, কিছু ভীষণ, আমি বলছি জাস্ট অন্য কিছু আমি তকড়ে যাচ্ছি না, আমার কাছে কিছু ভীষণ মনে হচ্ছে। তখন থেকে একটা ওরা দেখা শুরু করেছে দৃষ্টিশক্তি। দেখেন, কেউ হয়তো আমাদের নর্মাল একটা কথিত আছে, কেউ কানে দেখে, কেউ চোখে দেখে। আচ্ছা, আগে 60 বছর ধরে কানে দেখেছে আমার কাছে মনে হয়, এরা কিন্তু চোখে দেখছে যে কিভাবে ভারতবর্ষটাকে ডেভেলপ করা যায়, কিভাবে বেকার সমস্যার সমাধান করা যায়, কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে স্বনির্ভর করা যায়। এই যে বিকশিত ভারত একটা স্লোগান এখন শুনছি, এটা কিন্তু হ্যাঁ পাবলিক থেকে কিন্তু নেওয়া কালেকশন। আমি দেখেছি কিছুদিন আগে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে ভীষণ ডকুমেন্টস তৈরি করার জন্য বা বিভিন্ন বিকশিত ভারতের প্রজেক্টটাকে তৈরি করার জন্য তারা কিন্তু জনগণ থেকে কিন্তু মন্তব্য নিয়েছে, এবং সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক এটার জন্য কমেন্টস করেছে। ওই কমেন্টস গুলোকে কম্পাইল করে কিন্তু এটা দেখা যায়। এটা হচ্ছে না যে একটা ব্যক্তি কিছু করছে, যেমন আমরা অনেক সময় বলি হয়তো ওই দলটা করছে বা ব্যক্তিটা করছে, আসলে কিন্তু না, একটা টিম ওয়ার্ক হচ্ছে। এই টিম ওয়ার্কটা আগামী দিনের একটা সুন্দর একটা দৃষ্টি মনে হচ্ছে দেখছে, যেটাতে হয়তো আগামী দিনে দ্রব্যমূল্যর খাতিরে হোক, বেকার সমস্যার সমাধান হোক। আমরা যদি যে কোনো দেশ যখন আমরা দেখি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু তার বিজনেসের উপর হয়। পৃথিবীর প্রত্যেকটা জিনিস সরকার থেকে শুরু করে যত কিছু আছে, যেহেতু আমি নিজে কমার্স ডিপার্টমেন্ট নিয়ে করেছি, আমি দেখেছি যখন যেখানে যা কিছু হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বিশ্ব ব্যাংক হয়েছে, যদিও এটা ইলিসিট, কথাটা ঠিক হবে না, কিছু 2 নম্বরে বিজনেস হয়েছে। বিশ্ব ব্যাংকটা হওয়ার পরেই কিন্তু ওই মানে এদিকে রাজনগর থেকে একদম শ্রীনগর পর্যন্ত একটা কিন্তু প্রচুর বিজনেসের একটা স্কোপ হয়ে গেছে। আচ্ছা, তখন হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের এই আজকের যে বৈধভাবে কাগজপত্র হচ্ছে, তখন এটা ছিল না। তার মানে কি, একটা রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো দেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটা রূপরেখা তৈরি হয়ে গেছে। আজকে যেটা বৈধতা দিয়েছে, এখন এক্সপোর্ট ইম্পোর্ট অফিসিয়ালি হচ্ছে এবং অনেক কিছু। তার মানে কি, হয়তো কিছু ভুল ছিল, সেই ভুলগুলো শুধরানোর একটা সময় এসছে। আজকের দিনে, আগামী দিনে হয়তো এটা আরো সুন্দরভাবে তৈরি হবে। ওকে, আমরা একটু রাজ্যের দিকে আমি একটা পয়েন্ট ওনার ওই সময় আমার মিসলিঙ্ক হয়েছে। আমি যেটা বললাম যে উনি যেটা পরিবারবার বলছিলেন, 2 বার বলেছেন, মতিলাল নেহেরু থেকে শুরু করে জওহরলাল। আমি সেটা ওনাকে একটা মানে ওনাকে, উনি নিশ্চয়ই রেসপেক্টেড পারসন, টিচার মানুষ, শিক্ষিত মানুষ। আমি একটা ওনাকে জাস্ট, ওনাকে না অন্যদেরও বলবো যে আপনি দেখুন যে জওহরলাল নেহরুর কিছু বই আছে লেখা আর কি, যেটা উনি বললেন আমরা চোখে দেখি না, কানে শুনি। তো কানে শোনার বদলে চোখে পড়াটা ভালো। তো জওহরলাল নেহরুর অটোবায়োগ্রাফি আছে। আচ্ছা, সেই অটোবায়োগ্রাফিতে মানে আমার জীবন লেখা যেটা বলা হয়, জীবন নিয়ে লেখা, সেটার মধ্যে লেখা আছে তাদের সোর্স, মানে কোত্থেকে রোডটা কি, আচ্ছা, কিভাবে তারা এই পলিটিক্সে যুক্ত হলেন, ওনার বাবা কিভাবে এলো, মা কিভাবে যুক্ত হলো, স্ত্রী কিভাবে যুক্ত হলো,
এটা লেখা আছে। ওনার মেয়ে কোথায় পড়াশোনা করছে সেটাও লেখা আছে। বলা নেই যে আমার মেয়ে পলিটিক্স করছে। এক, আমি বলবো যে কোনো মানুষকে পরিবার নিয়ে বলার আগে, গান্ধীর পরিবার নিয়ে বলার আগে অন্তত তাদের অরিজিনাল স্ক্রিপ্টগুলি পড়ুক। গান্ধীর এটি বলে। এক। দুই হচ্ছে, জওহরলাল নেহরু যখন মারা যায় তখন কি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে প্রাইম মিনিস্টার করে গিয়েছিলেন? তাহলে কে হয়েছিল, কারা হয়েছিল? ইন্দিরা গান্ধী কবে প্রাইম মিনিস্টার হলেন, কাদের কারণে হলেন, কারা চেয়েছিল? সেটা যদি হতো তাহলে তো জওহরলাল নেহরু মেয়েকে প্রাইম মিনিস্টার বানানোর জন্যই ইনিশিয়েটিভ নিতেন। সেটা তো নেননি। কারা হয়েছিলেন? ঠিক আছে, দাঁড়া, লেট মি ফিনিশ, আমি তখন কথা বলিনি। এক, যখন ইন্দিরা মারা যান রাজীব গান্ধী কি পলিটিক্স করতেন? রাজীব গান্ধী তো পলিটিক্স করতেন না, করতেন সঞ্জয় গান্ধী করতেন। তখন সঞ্জয় গান্ধী তো মারা গেছেন এর আগেই। ঠিক আছে, তাহলে রাজীব গান্ধী তো পলিটিক্স করে না, তো রাজীব গান্ধীকে পলিটিক্সে কে আনতো? এবার রাজীব গান্ধী যখন পলিটিক্স মারা গেলেন তখন সোনিয়া গান্ধী তো প্রাইম মিনিস্টার হননি। সোনিয়া গান্ধীর কাছে তো স্কোপটা ছিল। সোনিয়া গান্ধী তো, যদি পরিবারবাদের প্রশ্ন থাকে, যদি ক্ষমতার প্রশ্ন থাকে, প্রাইম মিনিস্টার হতেই হবে। ভারতবর্ষের সংবিধানে এটা কোথাও লেখা নেই যে বাইরের কোনো মেয়েকে বিয়ে করে আনলে পরে সে মানে প্রাইম মিনিস্টার হতে পারবে না। নির্বাচিত সাংসদ সে হতে পারে, উনি তো হননি। তাহলে আমরা বুঝতে পেরে গেছি আপনি আমি শুধু একটা তর্ক বলে কিন্তু তর্ক আসবে। আমি তর্কের কথা বলছি না, আমি শুধু একটা পরিবার না, সারা ভারতবর্ষের যতগুলো, যেমন লালু প্রসাদ, ওই মুলায়ম। আরে ভাই, আপনি লালু প্রসাদ বলেন কেন? আপনি চিরাগ পাসওয়ান বলেন না, সম্রাট চৌধুরী বলেন না, আপনি অনুরাগ ঠাকুর বলেন না। ওইটাই বলছি তো, আপনি বলুন না বসুন্ধরা রাজে, আপনি বলুন না সেগুলি, আপনি সবটাই বলুন, সবটা বলুন। যদি আপনি বলেন নিরপেক্ষভাবে, না না, নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে সব পরিবারবাদেই চলছে। আমি তো বলছি এটা পরিবারবাদ চলছে, আমি কোনো পার্টিকুলার বলেছেন নেহেরু। আরে নেহেরু পরিবার থেকে শুরু হয়েছে আজকের দিনে, তাহলে বারবার কেন একটা পরিবারকে এখনো প্রমাণ? আমি তার জন্য বলছি যে নেহেরু সম্পর্কে গান্ধী এবং প্যাটেলের, আমি আজকে বক্তব্যটা দেখুন। আমি একটা কথা বলছি, আপনি আজকে যেটা বলছেন এমন আপনারাই আগে কিন্তু ওই কথাটাই আমি আজকে যেটা বলছি সেটাই বলছি। আমি আজকে কিন্তু এই জায়গায় অন্য কোনো ব্যানার নিয়ে আসি কথার কথা বলছি, আমি কোনো ব্যানারের কথা বলছি না। মানে আমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি বলছি, আমরাই তো আবার বিশ্লেষণ করেছি আগে এটা, যে এটাই ঠিক আছে। আজকে আবার আমরাই বলছি যে এটা ঠিক না। আমি ওইটাই বলছি যে ভারতবর্ষ এইভাবে চলছে, এটা ঠিক না। হঠাৎ করে একটু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা দরকার। পরিবারতন্ত্র থেকে আপনি বলছেন বেরিয়ে চেঞ্জ হওয়া দরকার। ঠিক, গৌতমবাবু একজন চেঞ্জ হয়ে এসছে বলছেন, মানে চেঞ্জ হওয়া দরকার। আচ্ছা, চেঞ্জ দরকার উভয়ের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে, শাসক শিবির বিরোধী শিবির সবার ক্ষেত্রে, সারা ভারতবর্ষের জন্য দরকার এটা। ওকে, আমরা একটু রাজ্যের দিকে ফিরে আসি, সময় খুব বেশি নেই আমাদের হাতে। রাজ্যের যে ইস্যুগুলো আছে, জাতীয় স্তরের যে ইস্যুগুলো, সেই সবগুলো ইস্যু তো অবশ্যই বিবেচ্য, কিন্তু তার মাঝেও যখনই রাজ্যে নির্বাচন আসে তখন জনজাতি উন্নয়ন একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এবারের নির্বাচনেও জনজাতি উন্নয়ন একটা প্রাইম ফ্যাক্টর হবে বলে কি আপনি মনে করছেন আপনারা? এবং ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটলো কিনা? এবং অমিত শাহজি বলেছেন যে সমস্যার সমাধান হবে এই ত্রিপাক্ষিক চুক্তির কারণে। তো আসবো আপনার কাছে গৌতমবাবু, কিন্তু এই বিষয়ে আগে মিনুবাবু আপনার কাছে জানি এই বিষয়গুলো, যে রাজ্যের জনজাতি উন্নয়নে এবার নির্বাচনে কতটা প্রাইম ফ্যাক্টর হবে বলে আপনি মনে করছেন? জনজাতি উন্নয়নে মানে এবারে নির্বাচন কি ধরনের প্রভাব ফেলবে সেটা মনে হয়, ধরুন আমি তো আর জনজাতি না, রাজ্য রাজনীতিতে জনজাতিদের উন্নয়ন একটা বিরাট বড় পক্ষভুক্ত হয়ে বলছি। একদম একদম। তো সেদিক থেকে বলছি যে ধরুন জনজাতিদের যে উন্নয়নটা, সেটা তো একটা, ধরুন আমার কাছে মনে হচ্ছে যেন ধরুন ললিপপ। আচ্ছা, এটা এমন একটা অংশের মানুষ আর কি, সাধারণভাবে সারা ভারতবর্ষেই, বিশেষত আদিবাসী যে জনগণ আছেন, তাদের প্রশ্নে রুলিং পার্টি হোক অপোজিশন হোক, মানে সবসময় দেখা যায় যেই থাকে একটা ললিপপ তাদের সামনে হাজির করে। আচ্ছা, আর তারা সেই ললিপপটাকে ধরেই, মানে এটা একটা মধুর চাক, মধু পাওয়া যাবে, সেদিকে তারা ভনভন করতে থাকে। কিন্তু বেসিক্যালি এই মধুটা কে খায়, মধুর চাকটা কে ভাঙে, সেটা হচ্ছে মূল ব্যাপার। এখন দেখুন, আপনি বলেছেন ত্রিপাক্ষিক চুক্তি, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা, আমাদের সরকার জাতি উপজাতির উন্নয়নের জন্য কাজ করে, এটা উনি বলেছেন। তো এবং যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির মাধ্যমে
আমরা জনজাতিদের মধ্যে উন্নয়নের প্রকল্প মানে বিস্তার প্রকল্প আমরা করব, অনেক প্রকল্প। জনজাতিদের উন্নয়ন একটা অগ্রাধিকার, হ্যাঁ এটা থাকবে। কিন্তু আমার যে প্রশ্ন, এই যে চুক্তিটা বা তিপ্রামথা যে মুভমেন্টটা ফ্রম দ্য বিগিনিং, তারা যে শুরু করে একটা সোশ্যাল অর্গানাইজেশন, তারপরে একটা এনজিও, তারপরে ইলেকশনে পার্টিসিপেট করা, তারপরে আপনার স্টেট পলিটিক্স যা কিছু তারা করলো, তারার তো একটা ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো আপনারা দুইজনেই আছেন, আপনারা সাংবাদিক আমার চাইতে ভালো বুঝবেন। এই ত্রিপাক্ষিক যে তারা স্বরাষ্ট্র দপ্তর, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের প্রমথা, তাদের উপস্থিতিতে স্বাক্ষরটা হলো, লেখাটা হলো, সেই লেখাটার কোথায় লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটা মেনে নিল, এটা নিয়ে কনসিডার করবে, এটা নিয়ে একটা মানে হাই পাওয়ার মডালিটিস কমিটি বানাবে? কোথায় লেখা আছে? এটা উল্লেখ নেই, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো উল্লেখ 3 প্যারার যে লেখা আছে, 3টা প্যারা নেই, চুক্তিতে নেই। তার মানে কি ছিল? তো পলিটিক্যাল ডিমান্ড, পলিটিক্যাল ডিমান্ড। এবং তারা এটার একটা জিওগ্রাফিও দিয়েছিলেন, এরিয়া অফ ডিমার্কেশন তারা দিয়েছিলেন, কতটুকু তারা যেতে পারেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের। মানে নন এডিসি এলাকায় যে জনজাতিরা বাস করেন সেই সমস্ত এলাকাগুলি, বাইরেও যে সমস্ত জনজাতিরা বাস করেন সেই সমস্ত এলাকাগুলিও তারা এটার মধ্যে ইনক্লুড করার কথা বলেছেন। এবং এটাও তারা বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের লাস্টে তারা যেগুলি বলার চেষ্টা করেছেন জোরের সাথে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসারে কনস্টিটিউশন সলিউশন আমরা চাই, সেটা তো পলিটিক্যাল ডিমান্ড। কোথায় গেল পলিটিক্যাল ডিমান্ডটা? পলিটিক্যাল ডিমান্ডটা নেই, এখন চলে এলো আপনার রিলিফের মধ্যে, রিলিফ ওয়ার্ক। মানে এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে কি আপনি ডেভেলপমেন্টের জন্য তো আপনাকে এই আন্দোলন করার দরকার নেই, ডেভেলপমেন্টের জন্য এই আন্দোলন করার দরকার নেই, পলিটিক্যাল মুভমেন্টের দরকার নেই। শুধু এটা না, ওই যে লেটার হেডটা, সেটার মধ্যে তাদের ডিমান্ড, তাদের অর্গানাইজেশনের ফুল ফ্লেজেড নামটা নেই। সেটাও দেখবেন, ভালো করে দেখা দরকার। আমি বলছি না আগরতলা শহরে মানে স্বনাম ধন্য যে সাংবাদিকরা আছেন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো দিয়েছেন। আচ্ছা, তার জন্য বলছি একটা পলিটিক্যাল ডিমান্ড চুক্তির ভিত্তিতে কি করে অরাজনৈতিক হয়ে যায়, শুধুমাত্র অর্থনৈতিক দাবি দেওয়ার মধ্যে, তাও কংক্রিট কিছু নেই, কংক্রিট কিছু নেই। আমার কথা শেষ হলো না, সময় অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, শর্ট করতে হবে, শর্ট করতে হবে। হ্যাঁ বলুন, আপনি বলুন, শেষ করুন, তাড়াতাড়ি শেষ করুন। আমি তো বললাম যে একটা তো ধরুন এটা হচ্ছে যে এটা নিয়ে আপনি বলছেন এটা ক্লিয়ার না, ক্লিয়ার না। এই যে ধরুন 1, 2 হচ্ছে ধরুন এই যে তারা মানে হঠাৎ করে তো ধরুন আপনার তিপ্রামথা বিজেপির সাথে সামিল হয়নি, এটা একটা লং স্ট্যান্ডিং কনসাস দেন মাফিক এফোর্ট। আচ্ছা, যে আমি আনারস বানাবো, তার মধ্যে পদ্মের চাষ করব। আচ্ছা ঠিক আছে। এবার না একটা শেষ পয়েন্ট দেখুন, আপনার কি দুর্ভাগ্য ত্রিপুরা রাজ্যের জনজাতিদের, রুলিং পার্টিরও এবং তিপ্রামথারও 14 লক্ষ উপজাতি জনজাতি, তাদের মধ্য থেকে একজনকে বিজেপি ক্যান্ডিডেট পায়নি, একজনকে তিপ্রামথা ক্যান্ডিডেট করতে পারেনি। বাইরে থেকে যাকে এই 2.5-3 বছরের মুভমেন্টে কখনো ত্রিপুরার জনজাতিরা দেখেনি। এটা হচ্ছে দুর্ভাগ্য, দুর্ভাগ্য না, ডাইরেক্টলি 14 লক্ষ জনজাতিদের ইনসাল্ট করা, তাদের ভাবাবেগটাকে নিয়ে কাজে লাগানো। তার জন্যই বলছি যে এই যে ফানুসটা আছে, সে ফানুসটা যদি ফেটে যায় তাহলে ধরুন আপনার অনেক দিকেরই লোকসান হতে পারে, অনেক দিকের লাভ হতে পারে। ওকে, ঠিক। কি মনে করেন গৌতম বাবু? খুব ব্যাখ্যা করেছেন মৃন্ময়বাবু। মৃন্ময়বাবু তো ব্যাখ্যা করেছেন। আমি প্রকৃত অর্থে ওই রাজনীতির প্রেক্ষাপটে আমি যাব না, কারণ আমি শুধু এটুকুই বুঝবো যে ত্রিপুরা রাজ্যের যে জনজাতি, তাদের উন্নয়নের জন্য যে কোনো দেশ, যে কোনো রাজ্য, ভারত সরকারও ওদের উন্নয়নের জন্য যতগুলো প্রকল্প আছে, কারণ ওদেরকে মূল স্রোতে আনতে গেলে যেহেতু ওরাও ভারতবর্ষেরই নাগরিক, এবং জনজাতি, তফসিলি জাতি, ওবিসি যারাই রয়েছে, প্রত্যেকটা শ্রেণীর লোকের উন্নয়নটা একান্ত দরকার। এবং প্রত্যেকে যখন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তাদের সেই স্বাধীনতা আসবে, তখন কিন্তু যেসব ইনসার্জেন্সি বা আমাদের যে বিভিন্ন উগ্রপন্থার যে কাজগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়, এই কাজগুলো কমে যাবে। যখনই মানুষ তার নিজস্ব অর্থনৈতিক উন্নতির দিকে যাবেন এবং তার এলাকার যে উন্নয়ন, সমাজের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো হলেই আমার মনে হয়
সবচাইতে ভালো। সে আমি ওই রাজনৈতিক দল কে কি করেছে না করেছে না, এগুলোর এখন মধ্যে কথা আমি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল তো শাসক হ্যাঁ, এবং বিরোধীরা ওদের বারবার মতো ওরা একে ওদের মতো অপরের প্রতি ওরা অভিযোগ করছে এবং সেটাই মানে অভিযোগ করে যেটা যে তাদের আমলে কোনো ধরনের উন্নয়ন হয়নি। এখন কথা হচ্ছে জনজাতিদের উন্নয়ন কি আসলে একটা মরীচিকা যেটা কি কখনোই হবে না, নাকি নাকি মানে এটা রাজনীতি যেটা মিনবাবু বলছিলেন যেটা একটা নির্বাচন এলেই একটা ললিপপ তাদের সামনে ধরিয়ে দেওয়া হয় এবং সেই ললিপপের পেছনে ওনারা ছোটেন? উন্নয়নটা সবসময় হয়েছে। এবার ব্যক্তি স্বার্থে কিছু কিছু লোক তার নিজের উন্নয়নটাকে চেয়েছে। এর আগে আরো 30 বছর আগেও কি আর উন্নয়ন হয়নি? উপজাতিদের উন্নয়ন করতে চেয়েছে, কিন্তু প্রকৃত অর্থে হয়নি। কারণ ওই যে আমি একটা বললাম যে ওদেরকে গরিব বানিয়ে রাখলে আমাদের চেয়ারের জন্য সুবিধা, ওই রাজনৈতিক সচেতনতা থাকার জন্য কিন্তু এই লোকগুলোকে সবসময় সরল সোজা গ্রামীণ যে জনজাতির পোর্শনের লোকগুলো আছে ওরা সবসময় ডিপ্রাইভড হয়েছে। আমি চাইবো আগামী দিনের যারা এই বর্তমান যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী যে সরকার আসবে সেই সরকারের কাছে আমারও ডিমান্ড থাকবে যে ত্রিপুরার যে জনজাতিদের, শুধু জনজাতি না, ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বেকার থেকে শুরু করে ওই ওবিসি থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে প্রত্যেকের যেন সমানভাবে তার উন্নয়ন প্রচেষ্টা চলে, তার জন্য আমাদের। আর এই যে ত্রিপাক্ষিক চুক্তি আপনি বলছেন আপনি সেই প্ল্যাটফর্মে যাবেন না, যেটা ব্যাখ্যা মিনবাবু করেছেন, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে ধোঁয়াশা এই মুহূর্তে আছে কিনা আপনার কি কোন রকমের? আমার কাছে মনে হয় না খুব বেশি ধোঁয়াশা আছে। এখন যারা এগুলো স্পষ্ট হয়ে গেছে যেটা যে লাভ হবে না, রাজনীতি নিয়ে যারা খুব বেশি ভাবনা চিন্তা, আমি আসলে খুব বেশি রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করি না। আচ্ছা, তো রাজনীতি নিয়ে যারা ভাবনা চিন্তা করেন ওদের বিষয় ওরা হয়তো দেখবেন। তবে আমার দৃষ্টিতে যে কোনো চুক্তি যখন হবে তাদের বেনিফিটের জন্য হবে। আশা করি যারা বসে চুক্তিটা করেছেন ওরা ওনাদের সেই সুযোগটা গ্রহণ করবে। ওকে, আমার কাছে একদম খুব কম সময় আছে, আর 3 মিনিট 6 মিনিট সময় দিতে পারবো আপনাদের দুজনকে। একটা শেষ প্রশ্ন, এনডিএ না আইএনডিআই, কে ক্ষমতা এলে রাজ্য লাভবান হবে বেশি 2024-এ? মিনুবাবু প্রথম আপনার কাছে। না, আমি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাসী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাসী। সেই অর্থে আমি একদলীয় শাসন ব্যবস্থার বিরোধী। আচ্ছা, হ্যাঁ, সাধারণভাবেই আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলে পরে মানুষের দাবি দেওয়া, মানুষের যে অধিকার, সরকারের যে একটা সরকারের নির্বাচিত সরকারের যে অধিকারগুলি থাকে, সাংবিধানিক অধিকারগুলি থাকে, 100% ফুলফিল করার ক্ষেত্রে এগুলি একটা কার্যকরী উপায় হয় যদি ফেডারেল স্ট্রাকচার থাকে। কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে ফেডারেল স্ট্রাকচারের বদলে মানে একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্টের প্রশ্ন সামনে এসেছে, সেটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। এটাকে বলা হয় ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল। কিন্তু আমি যেটা দেখেছি, ধরুন ইউপিএ আরে এই সরকারের আমলেই, মানে দ্যাট মিনস এনডিএ সরকারের আমলেই ত্রিপুরাতে, আমি আবারও রেফারেন্স দিচ্ছি, উনি ইনসার্জেন্স একটা প্রশ্ন রেখেছিলেন, বলেছিলেন রেফারেন্স আকারে, প্রশ্ন না। তো ইনসার্জেন্সি যে মোকাবেলা করা হয়েছিল, ত্রিপুরার যে লেফট্রন্ট গভর্নমেন্ট যেভাবে মোকাবেলা করেছিল, 2014 যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, স্টিল নাও তিনি এখনো প্রাইম মিনিস্টার, উনি কিন্তু একটা প্রশংসাপত্র গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে দিয়েছিলেন যে কায়দা যে কৌশলে আপনারা এটা করেছেন তা সেটা শিক্ষণীয় এবং সেটা সারা ভারতবর্ষে আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তাহলে এটা বোঝা যায় যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থাকেও আপনি একটা জ্বলন্ত ইস্যুকে সমাধান করতে পারেন, আর সেটা করেছিলেন ডেভেলপমেন্টের ইস্যুকে সামনে এনে, ডেভেলপমেন্টের প্রশ্নকে সামনে এনেই করেছিলেন। তার জন্য বলছি যে এটা হচ্ছে এটা আর কি। তো এটা ধরুন আপনি 3 মিনিট আমার এখনো হয়নি, সেটা হচ্ছে ধরুন আপনি যদি মনে করেন যে জনজাতিদের ডেভেলপমেন্ট, তো জনজাতিদের ডেভেলপমেন্টটা তো হয়েছে। আপনি দেখুন না, ত্রিপুরার সিভিল সার্ভিসে যারা আমরা যাদেরকে বলি আমরা ছোট বড়, তো আগের চাইতে আমলার সংখ্যা কি বাড়েনি? পার্সেন্টেজ বাড়েনি? জনজাতিদের বেড়েছে। তো তাহলে এটা কি কারণে হয়েছে? এটা তো গ্রাসরুট থেকে এসেছে। আপনি যদি শিক্ষার প্রশ্ন তোলেন, শিক্ষার জায়গা থেকে তো এটা এসেছে। আপনি তো আর টিসিএস অফিসার যারা নমিনেটেড আইএস হয়, আইপিএস হয়, আপনি দেখুন ত্রিপুরা রাজ্যে যতজন নমিনেটেড আইএস আইপিএস হচ্ছে, কতজন জনজাতি আর কতজন নন জনজাতি আপনি দেখুন। কিন্তু কেউ বলেছেন যে ত্রিপুরার সমস্ত আমলারা তো বহিরাগত, জনজাতিদের মধ্যে নেই। আমি বলছি এগুলি তো তথ্যের বিকৃতি। তাহলে এটা উন্নয়নের একটা প্রথম শর্ত। আপনি দেখুন হেলথ সেক্টর, আজকে ত্রিপুরা রাজ্যের যত হেলথ সেক্টর আছে আপনি প্রত্যেকটা হেলথ সেক্টরে পাবেন জনজাতির লোক, জনজাতির ডাক্তার,
প্রত্যেকটা হেলথ সেন্টার পাবেন। ওকে, তাহলে মানে এখন প্রশ্ন ছিল যেটা আপনি আরো বলি এডুকেশন, আপনি প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ম্যাক্সিমাম স্কুলের হেডমাস্টার জনজাতিদের আপনি খুঁজে নেবেন। ওকে, তাহলে তার জন্য বলছি তাহলে ফেডারেল স্ট্রাকচার আপনি বিশ্বাসী, তার মানে আপনি তাহলে এনডিএ না আইএনডিআই এ মানে কে ক্ষমতা এলে রাজ্যের লাভবান হবে বেশি সেটাই জানতে চাইছিলাম, এবং আপনি বলেন ফেডারেল ফেডারেল। ওকে, ফেডারেল, তার জন্য বলছি যে এখন শুধু স্টেটের অ্যাঙ্গেল থেকে স্টেটে ফেডারেল স্ট্রাকচার, এখন তো এটা স্টেটে তো একদলীয় সরকারই আছে, এটা তো আর চেঞ্জ হবে না। তার জন্য সেন্ট্রালে আপনার ফেডারেল মানে এই সরকারের পরিবর্তে অন্য সরকার চাইছেন, মানে আপনি পরিবর্তন চাইছে এই কারণে 19টা স্টেট তাদের, তো 19টা স্টেটে যদি তারা থাকে তাহলে সেন্ট্রাল যদি না চেঞ্জ হয় তাহলে তো আপনি ফেডারেল স্ট্রাকচার করতে পারবেন না। ওকে, ধন্যবাদ মিনুবাবু। আমরা সময় খুব বেশি নেই, গৌতম বাবু একই বিষয় আপনার কাছে চাইব, কে ক্ষমতা এলে রাজ্য লাভবান হবে? ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এতে কোনো ভুল নেই। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজকে এনডিএ যেটা, সেটাও একটা বিভিন্ন দলের জোট, এনডিএও একটা বিভিন্ন দলের জোট। এবার আমার বক্তব্য হলো কার কাছে ভীষণটা স্পষ্ট, ক্লিয়ার ভীষণটা যাদের কাছে রয়েছে, মানুষ ওদেরকেই আগামী দিনে বসাবে। এবং যখনই যে কোনো দেশের মানে উন্নয়নকল্পে যে প্রজেক্টগুলো আজকে আমরা চোখের সামনে দেখছি, এই যে বিভিন্ন টাইম আমরা কিন্তু ভারতবর্ষে কিন্তু বিভিন্ন সরকার দেখেছি। এর আগে চরণ সিং এর দেখেছি, কি কয় আমরা মোরারজি দেশাই দেখেছি। প্রত্যেকটা সরকার কিন্তু বারবার এসছে, কয়দিন পরে ভেঙে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। একটা ভোট করাতে গেলে হাজার হাজার কোটি টাকা যায়। তাইলে আজকের দিনে যদি আবার দেখি এনডিএ এসছে, 3 দিন পরে সেটা আবার ভেঙে কাকে প্রধানমন্ত্রী বানাবে, কাকে কোন মন্ত্রী বানাবে, এখন ওদের ভিতরে কোনো মানে ইন্ডিয়া জোট যদি আসে, কাকে বানাবে, কাকে প্রজেক্ট করবে এখনো ঠিক নেই, হয়তো আবার 6 মাস পরে ভোট হবে। তো তার চাইতে ভালো যারা রয়েছে ওদের কাছে একটা ভীষণ রয়েছে, ওরা দেশের উন্নতির জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আগামী দিনেও এই সরকারটা যেভাবে আছে সেইভাবে থাকলে হয়তো ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের উন্নয়নটা সুন্দরভাবে হবে। এবং চাই একটা বিরোধী সংগঠন থাকুক, বিরোধী হিসাবে থাকবে যারা আসবে, ওই বিরোধী সংগঠনটা এই জায়গাগুলো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সেটাকে বাধা দেবে। গণতান্ত্রিক রাষ্ট্রের সবচাইতে বড় ক্ষমতা হলো বিরোধীদের। আমি জাস্ট 1 সেকেন্ডও লাগতো না একটা, মানে সেটা হচ্ছে যে ধরুন এই যে ইস্যু নিয়ে একটা চর্চা চলছে সর্বত্রই, শুধু এই স্টুডিও না, সর্বত্রই। তো ইস্যুর প্রশ্নেই বেরোজগারি মানে বেকারত্ব, বিজেপির একজন এমপি, রুলিং পার্টির একজন এমপি, উনি বলছেন যে বেকারিটা মানে কর্মসংস্থানের প্রশ্ন বা বেরোজগারির প্রশ্নটা কোত্থেকে আসে যদি জনসংখ্যা বাড়ে। আমাদের তো শিক্ষা নেওয়া দরকার প্রাইম মিনিস্টার এবং যোগীর কাছ থেকে। তারা তো মানে জন্ম নিয়ন্ত্রণটা করেছেন, জন্মসংখ্যা বৃদ্ধি করেননি। তাহলে এই যদি ধরেন একটা অ্যাপ্রোচ হয় একটা দেশের একটা মানে সাংসদের, এই যদি অবস্থান হয়, তাহলে এই সরকারটা যদি তৃতীয়বার ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষের অবস্থা কি হবে সেটা তো বুঝাই যায়। তার জন্যই আমি মানে আপনি ফেডারেল স্ট্রাকচারের পক্ষে আছেন, চেঞ্জের পক্ষে আছি, আপনি পরিবর্তনের পক্ষে, এবং যেটা গৌতম বাবু বলেন উনি প্রত্যাবর্তনের পক্ষেই আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব গুরুত্বপূর্ণ কিছু দিকে আপনারা আলোকপাত করেন। ধন্যবাদ দুজনকে সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, রাজ্যের 2টো লোকসভা আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য সরব প্রচার শেষ হচ্ছে বুধবার। সোমবার অমিত শাহর পর বুধবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাঝেই মঙ্গলবার ঝটিকা সফরে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের জন্য ভোট প্রচার করে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী। মোট কথা 2024 লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে এখন শাসক এবং বিরোধীদের প্রচার জমজমাট। তবে শেষ কথা বলবে জনগণ। আগামী 5 বছরের জন্য জনগণ দিল্লির মসনদে কাকে বসাবে সেটা সময় বলবে। তাই নির্বাচনের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।